আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশ আজ এমন এক রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি ঘটনা, প্রতিটি হঠাৎ পরিবর্তন, প্রতিটি ব্যক্তিগত ট্র্যাজেডি বৃহত্তর রাষ্ট্রীয় বাস্তবতার সঙ্গে জুড়ে যাচ্ছে অবিচ্ছেদ্যভাবে। দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী, একজন হাসপাতালে মৃত্যু ঝুঁকিতে, অন্যজন দিল্লিতে নির্বাসিত অবস্থায়। এই বাস্তবতার সর্বশেষ প্রতীক মাত্র। খালেদা জিয়ার প্রাণ সংকট কিংবা শেখ হাসিনার উদ্বেগ প্রকাশের মতো মানবিক ইশারা বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসকে নতুন আলোয় দেখার সুযোগ তৈরি করে বটে, কিন্তু একই সঙ্গে তা অসংখ্য কঠিন প্রশ্ন সামনে আনে। ক্ষমতার নির্মমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোনো মানুষের প্রতি জনসমর্থন বাস্তব এবং কোনটি রাজনৈতিক নির্মাণ? রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আসলে কতটা সুস্থ? আর এই নৈরাজ্যিক প্রেক্ষাপটে আগত জাতীয় নির্বাচন কি ধরনের ভবিষ্যৎকে ইঙ্গিত করছে? বাংলাদেশের 5 দশকের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা দুই প্রধান চরিত্র। একসময় তাদের প্রতিদ্বন্দ্বিতা আন্তর্জাতিক গণমাধ্যমে দুই বেগমের যুদ্ধ নামে বর্ণিত হয়েছে। দীর্ঘ 3 দশক ধরে তাদের নেতৃত্ব দেশকে কোথায় নিয়ে গেছে এ নিয়ে বিতর্ক অশেষ, কিন্তু এ সত্য অস্বীকার করা যায় না যে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল তারা দুজনই। অথচ ভাগ্যের নিষ্ঠুরতায় এখন একদিকে সিসিইউতে জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে পলাতক জীবন। এই দুই পরিণতি আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ট্রানজিশনকে আরও অস্পষ্ট করে তুলেছে। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার চেষ্টা, চিকিৎসক দলের বিভাজন, বিমান যাত্রার ঝুঁকি সবই এখন রাজনৈতিক উত্তেজনার অংশ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার মন্তব্য, যা মানবিক হওয়া সত্ত্বেও সন্দেহ, ব্যাখ্যা ও রাজনৈতিক প্রভাবের নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে। দেশে যেমন অনিশ্চয়তা, দেশের বাইরে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের মানসিক অবস্থা তেমনই বিচলিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নিরাপত্তাহীনতা, প্রতিশোধের ভয় এবং দীর্ঘদিনের সুবিধাভোগী অবস্থান হারিয়ে ফেলার আতঙ্ক মিলিয়ে হাজারের বেশি নেতা সীমান্ত পথে ভারতে আশ্রয় নিয়েছেন। কলকাতার সস্তা অ্যাপার্টমেন্ট, মুকুন্দপুর বা নিউ টাউনের গলিপথ, রাতের আড্ডা, দিনের বেলায় ঘরবন্দি জীবন এক নতুন রাজনৈতিক বাস্তবাস। যারা গত 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতার প্রবল প্রতীক ছিলেন, তারা আজ পুলিশি নজরদারি, ভিসা জটিলতা, পাসপোর্ট জব্দ হওয়া ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। এ যেন ক্ষমতার অসীমতার পরিণত ব্যঙ্গচিত্র। এদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, ছাত্রলীগ, যুবলীগ নেতারা রয়েছেন। অভ্যন্তরীণ প্রতিবেদনে পরিষ্কার বলা আছে, তারা শুধু পালিয়ে নেই, কলকাতা থেকে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করারও চেষ্টা চলছে। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, গুগল মিট, ডিজিটাল নৈরাজ্য এখন তাদের অস্তিত্ব রক্ষার মাধ্যম। ভারতের নিরাপত্তা সংস্থাও তাদের গতিবিধির উপর নজর রাখছে, কিন্তু হয়রানি করছে না, কারণ দিল্লি সবসময় নিজের ভূরাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেয়। তাদের সিদ্ধান্তই নির্ধারণ করে কে ভারতে থাকতে পারবে, কে বিদেশে যেতে পারবে। এই নির্ভরতার মধ্যে প্রাক্তন ক্ষমতাবানদের একাংশ অপমান বোধে কুঁকড়ে থাকছে, আরেক অংশ নতুন করে প্রভাব বজায় রাখার চেষ্টা করছে। এই দীর্ঘ অব্যবস্থার এক কেন্দ্রে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক জরিপ সংস্থাগুলোর গণমত যাচাই নামের অদ্ভুত চর্চা। জরিপ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি জনমতের প্রবাহ বুঝতে সাহায্য করে, নীতি নির্ধারণে দিক নির্দেশ দেয়, কিন্তু সেটি তখনই যুক্তিযুক্ত হয় যখন জরিপ বৈজ্ঞানিকভাবে পরিচালিত হয় এবং পক্ষপাত দুষ্টতার শিকার না হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক IRI এর সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে 69% মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করেছে। এই ডেটা রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য, 1 বছরের মধ্যে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়। কিন্তু একই সংস্থা মাত্র 1 বছর আগে বলেছিল শেখ হাসিনার কাজের প্রতি 70% মানুষের সমর্থন রয়েছে। তাহলে এই বিস্ময়কর দ্বৈত পরিসংখ্যান কি বোঝায়? জরিপের ধারাবাহিকতা যদি বাস্তবতার সঙ্গে না মেলে, তাহলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। যদি সত্যি শেখ হাসিনার জনপ্রিয়তা ছিল 70%, তাহলে কেন তাকে গণ অভ্যুত্থানের মুখে পালাতে হলো? IRI এর এই ফাঁক শুধুই পরিসংখ্যানগত সমস্যা নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্য, প্রভাব খাটানো, আন্তর্জাতিক সম্পর্কের হিসাব, সব কিছুরই
ইঙ্গিতবাহী। জরিপকারী প্রতিষ্ঠান যদি ক্ষমতার কাঠামোর প্রতি পক্ষপাত দেখায় তাহলে সেই জরিপ কোনোভাবেই জনমতের সঠিক প্রতিফলন হতে পারে না, বরং তা রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করে। বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা অন্যান্য দল কাকে কত শতাংশ ভোট দেবে জনগণ এই হিসাবও একইভাবে বিতর্কিত। এক জরিপে বিএনপি এগিয়ে, অন্যটিতে জামায়াত, আরেকটিতে এনসিপি লাফিয়ে ওপরে। ভোটারদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করা কঠিন কাজ, কিন্তু তার চেয়েও কঠিন যখন জরিপকারী সংস্থার উদ্দেশ্য অস্বচ্ছ থাকে। উদাহরণ হিসেবে অ্যাকশন এইড সানেমের জরিপে এনসিপির ভোট দেখানো হয়েছে 15% কাছাকাছি, অথচ আইআরআই সেটাকে নামিয়ে এনেছে মাত্র 6%। তাহলে কোন জরিপ বাস্তব, কোনটি নির্মাণ? এবং সাম্প্রতিককালের আমরা যদি প্রথম আলোর জরিপ দেখি, সেখানেও প্রশ্ন উঠবে, কিংবা কোনটি রাজনৈতিক বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে তৈরি। এখানে গণতন্ত্রের মৌলিক প্রশ্ন উঠে আসে। জনমত বোঝার এই প্রক্রিয়া যখন রাজনৈতিকভাবে প্রভাবিত, তখন নির্বাচন কিভাবে বিশ্বাসযোগ্য হবে? নির্বাচন যদি হয় তাহলে জনগণ কিভাবে নির্ধারণ করবে কে তাদের নেতৃত্ব দিতে সক্ষম? আরও বড় প্রশ্ন, বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এখন সেই বিশ্বাসযোগ্যতা প্রদান করতে পারবে? দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে জরিপে ইতিবাচক মনোভাবের উল্লেখ করা হলেও বাস্তবে জনগণের আশঙ্কা অন্য জায়গায়। রাজনৈতিক ঐক্য ভেঙে যাচ্ছে, দলগুলোর ভেতরে বিভাজন বাড়ছে, নেতাদের প্রতি আস্থা কমছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। এর ফলে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার ব্যবস্থা সব ক্ষেত্রে আস্থাহীনতা তৈরি হয়েছে। নির্বাচন সামনে রেখে এই দুর্বলতাগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই জটিল প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং শেখ হাসিনার নির্বাসন বাংলাদেশের প্রতীকী রাজনৈতিক বাস্তবতাকে সামনে আনে। এখানে ক্ষমতা কখনো স্থায়ী নয়, বিরোধ কখনো সম্পূর্ণ শেষ হয় না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার গভীর শত্রুতাও একসময় মানবিকতার সামনে নত হতে বাধ্য হয়। কিন্তু মানবিকতার এই ক্ষণস্থায়ী আলোকে ভিত্তি করে রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি হয় না। ভবিষ্যৎ তৈরি হয় দায়িত্বশীল নেতৃত্ব, দৃঢ় প্রতিষ্ঠান এবং স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হলো সত্যের প্রতি দায়বদ্ধতা। জরিপ, রাজনৈতিক প্রচারণা, মিডিয়া বয়ান সবকিছু যদি অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য দিয়ে তৈরি হয়, তাহলে গণতন্ত্র কখনো স্থিতিশীল হতে পারে না। জনগণও তখন দিশাহীন হয়ে পড়ে। আগামী নির্বাচন তাই শুধু ভোটের সংখ্যা নয়, বরং রাজনৈতিক নৈতিকতা ও সত্যের পুনঃপ্রতিষ্ঠার লড়াইও বটে। এই মুহূর্তে জরিপ নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে তিনটি বিষয়: নেতৃত্বের পরিণত আচরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের বাস্তব কার্যক্রম এবং জনগণের স্বাধীন সিদ্ধান্ত। ক্ষমতাচ্যুতদের পালিয়ে থাকা, অসুস্থ নেত্রীর জীবন মৃত্যুর লড়াই, নির্বাসনে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্বেগ, আন্তর্জাতিক সংস্থার পক্ষপাত, সব মিলিয়ে বাংলাদেশ আজ আলোক অন্ধকারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সন্ধিক্ষণ থেকে বেরিয়ে আসার পথ একটাই: স্বচ্ছতা, জবাবদিহিতা ও সত্যের রাজনৈতিক চর্চা। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।